আমের অসম্ভব ভ্যারাইটি কালেকশন আম্রকুঞ্জ। আমের বিকল্প আম্রকুঞ্জ নার্সারি ছাড়া আর আপনারা কোথাও পাবেন না। এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম এবং নাম্বার 1 আমের নার্সারি। এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি এমনকি বিভিন্ন রং বেরঙের আমের যে ভ্যারাইটি রয়েছে তার অসম্ভব কালেকশন দেখা যায় এই আম্রকুঞ্জ নার্সারিতে। যেমন আপনারা পাবেন আর্লি ভ্যারাইটি, একই সাথে পাবেন বিভিন্ন লেট ভ্যারাইটির আম। তো প্রচুর পরিমাণে আমের চারাও এই মুহূর্তে রয়েছে। প্রায় 300 প্রজাতির আমের চারা এই মুহূর্তে আপনারা পাবেন। আর 600-র বেশি আমের ভ্যারাইটি রয়েছে, বেশ কিছু ভ্যারাইটি ট্রায়ালে রয়েছে। হয়তো এই আমগুলো অদূর ভবিষ্যতে এই নার্সারি থেকে পাবলিশ করা হবে। তো অবশ্যই আরো নতুন কিছু জানতে পারবেন। আজকে বেশ কিছু দেশি এবং বিদেশি ভ্যারাইটির আম সম্পর্কে আমার এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে। আমি আবার চলে এলাম আম্রকুঞ্জ নার্সারিতে। আর আম্রকুঞ্জ নার্সারিতে আসার মেন উদ্দেশ্য শুধু ভিডিও নয়, একই সাথে আমার নতুন অনেক কিছু জানার জন্য। তো যাই হোক, আমার সঙ্গে দাদা রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? চলছে মোটামুটি আর কি। যাই হোক, আমরা এখন একটা অম্বিকা গাছের কাছে আছি। আর দেখুন আমগুলো বড় হয়েছে। দাদা অতি অবশ্যই এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবেন। যদিও আগে বহুবার বিভিন্ন চ্যানেলে আপলোড করেছেন এবং ধারণা দিয়েছেন, তো আজকে আরেকবার নতুন করে, যেহেতু আমগুলো অনেক বড় হয়েছে এবং খুব একটা সুন্দর আম, তার সাথে সাথে কালারটা খুব সুন্দর এসছে। হ্যাঁ, এটা তো অম্বিকা। আমরা বরাবর প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে যিনি আসুন, যে আমরা প্রত্যেক ভিডিওতে অম্বিকা এবং অরুণিকা এই দুটো আম সম্বন্ধে বলেই থাকি। এগুলো আমাদের দেশীয় জাত এবং স্বাভাবিকভাবেই এগুলো হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব রীতিমতো হর্টিকালচারে। অম্বিকা এটা আপনারা জানেন, আবারও বলি, এটা যে ওই জনার্দন পছন্দ আর আম্রপালির ক্রস হাইব্রিডে তৈরি একটা আম। প্রচণ্ড মিষ্টতা খুবই ভালো, প্রায় 22-23 এরকম হচ্ছে TSS লেভেল থাকে, আমরা দেখেছি। আর মিষ্টতা তো আছে, ফ্লেভার আছে, ভালো ফ্লেভার আছে। আর দেখতেই পাচ্ছেন গাছ একবারে বামন প্রজাতির হয়, ঝোপালো গাছ হয়। এবং ফলনটা দেখাতে বলবো, কারণ অনেকেই প্রশ্ন করেন মাঝে মধ্যে আমাকে ফোন করে যে দাদা অম্বিকা এগুলো হাইব্রিড জাত, এগুলোর ফলন কেমন? ফলন দেখুন কেমন ফলন হয় একটা গাছে। হ্যাঁ, ফ্রুট থিনিং করার পরে এই আমগুলো আমরা রেখেছি। আমাদের মনে হয়েছে যে এই কটা আম এই গাছে রাখাটা যুক্তিযুক্ত, তাই আমরা এই আমগুলো ফ্রুট থিনিং করার পরে আমরা রেখেছি। আর বুঝতেই পাচ্ছেন এখন থেকেই কালার কেমন এসছে, রঙিন আম, খুব সুন্দর দেখতে আম। হ্যাঁ, বিদেশের বিভিন্ন জাতে আমরা দেখি যে খুব ভালো রঙিন রঙিন সব আম, প্রচণ্ড অ্যাট্রাকশান থাকে। তাই আমাদের দেশের বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে, আমাদের দেশে তো রঙিন আম বিশেষ তেমন ছিল না, ভালো সুস্বাদু খেতে ভালো রঙিন আম দেখুন, তারা সেই কারণে তাদের নিরলস পরিশ্রমের একটা ফল এই অম্বিকা আম। আপনারা জানেন লখনৌ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে প্রায় 1,500-এরও বেশি জাত আসে, তাতে পরপর 3 বছর এই আমটা ফার্স্ট হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা বুঝতেই পারছেন যে কতটা ভালো জাতের আম। আর বামন প্রজাতির হয়, রেগুলার বিয়ারিং প্রতি বছর হয় এই আমটা। হ্যাঁ, এবং মিষ্টতা তো খুবই ভালো, 22 TSS আগেই বললাম। আর কেউ যদি হাই ডেন্সিটিতে চাষ করতে চান অবশ্যই করতে পারেন অম্বিকার। ইনফ্যাক্ট অনেক বাগান হচ্ছে ধীরে ধীরে, মার্কেটেও ধীরে ধীরে এবার থেকে অ্যাভেলেবল হতে শুরু করবে। অলরেডি লখনৌ দিল্লির মার্কেটে দেখতে পাওয়া যায় অম্বিকা আম। আমি গত বছর দেখেছি দিল্লি বা লখনৌর মার্কেটে 100 টাকার উপরে কিন্তু বিক্রি হয় পার পিস হিসেবে, ওজন হিসেবে বিক্রি হয় না অম্বিকা, ওখানে পার পিস হিসেবে বিক্রি হয় এবং খুচরো রেট 100 টাকার বেশি পার ম্যাঙ্গো, পার আম বিক্রি হয়। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের জাতীয় গর্ব বলতে গেলে অম্বিকা আমটা। লখনৌয়ের CISH এর বিজ্ঞানীরা তৈরি করেছেন এই আমটা। আর এইটা কেউ যদি চান অবশ্যই আপনারা
টেরেস গার্ডেন বা সেই ধরনের এতে আপনারা করতে পারবেন টেরেস গার্ডেনে, হ্যাঁ, বা রুফটপে অতি অবশ্যই ড্রামে বা টবে এগুলো অতি অবশ্যই করতে পারবেন। অনেকেই করছেন, সফলভাবে করছেন। আমাদের বিভিন্ন কাস্টমাররা ফটো পাঠান যারা 3 বছর আগে চারা নিয়েছেন, গত বছরও পাঠিয়েছিলেন, খুবই ভালো আম ধরেছিল, এবছরও আম ধরেছে, খুব সুন্দর কালার। টবে যারা করছেন, আমরাও টবে বেশ কিছু অম্বিকা গাছ লাগিয়েছি, সফলভাবেই করা যায় টবেও। ইনফ্যাক্ট গুজরাটের একটা ফ্যাক্টরিতে 22,000 স্কোয়ার ফিটের তার যে রুফ আছে, সেই 22,000 স্কোয়ার ফিটের উপরে রীতিমতো একটা শুধু অম্বিকারই বাগান করেছে, শুধুমাত্র অম্বিকার বাগান, এবং কমার্শিয়াল, মানে উনি বেচছেন আম ওখান থেকে। তো স্বাভাবিক বুঝতেই পাচ্ছেন যে টবেই লোকে কমার্শিয়াল ফার্মিং করে ফেলছে। আচ্ছা, আরেকটা কথা বলতে গিয়ে অনেকে প্রশ্ন করেন, মাঝে একটা শুধু কথা বলে দিই যে অনেকে প্রশ্ন করেন যে এই সময় ফ্রুট ড্রপ প্রচুর হচ্ছে, অম্বিকা অরুণিকাতে ফ্রুট ড্রপ একটু কম হয়, আর যদি হয়ে থাকে তাহলে কোনো কারণে হতে পারে, যে ফ্যাক্টরগুলোর কারণে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে মাটিতে জলের অভাবের কারণে ড্রপ হতে পারে, আরেকটা হচ্ছে থিপসের আক্রমণ হতে পারে, ফাঙ্গাল অ্যাটাক হতে পারে, হ্যাঁ, বা গাছে নিউট্রিশনের অভাব হতে, বিশেষ করে টবের গাছে কি হয়, অতিরিক্ত আপনারা সার দিয়ে ফেলেন তাড়াতাড়ি গ্রোথের জন্য বা আমগুলোকে তাড়াতাড়ি বড় করে দেওয়ার জন্য, ওইটা একেবারে করতে যাবেন না। টবে সার বেশি প্রয়োগ করা, রাসায়নিক সার বেশি প্রয়োগ করা মানে টবে লবণটা বেশি হবে, মাটিতে লবণটা বেশি হবে, যার ফলে কি হবে, পাতা পোড়া রোগ। আপনারা যারা টবে গাছ করছেন তারা কিন্তু এইটা যথেষ্ট অভিজ্ঞতা আছে, দেখবেন এরকম পাতার এই সাইডগুলো পুড়তে শুরু করে, এই লক্ষণ আসা মানেই বুঝে নেবেন যে আপনাদের গাছে কিন্তু মাটিতে সারের প্রয়োগটা বেশি হয়ে গেছে। অথবা কি অনেকে বলেন যে আমরা তো কোনো সারই দিইনি, মাটিতে সার ছাড়া প্লেন মাটিতে লাগিয়েছি গাছ, হয়তো দেখা যাবে তিনি কোনো জমি থেকে মাটিটা নিয়ে এসছেন, সেখানে আগে থেকেই সার দেওয়া ছিল। তো সেইটা একটু খেয়াল রাখবেন যে কোথা থেকে মাটিটা নিয়ে আসছেন, তাতে কি পরিমাণ সার থাকতে পারে, যার জায়গা থেকে নিয়ে আসছেন তাকে একটু জিজ্ঞেস করে নেবেন যে কী কী সার তিনি মানে অদূর ভবিষ্যতে রিসেন্টলি তিনি প্রয়োগ করেছেন কিছুদিন আগে। তো সেই হিসেবে আপনি একটা করতে পারেন যে কতটা কি সার আছে, তো সেইভাবে আপনারা এটা করবেন। আর একটা কারণ হচ্ছে যে মাটিতে যে ময়েশ্চারটা ওটা মেনটেন করতে হয়, মাটির ময়েশ্চার মেনটেন করাটা ম্যানুয়ালি খুবই ডিফিকাল্ট। যারা ড্রিপ ইরিগেশন করেন তাদের পক্ষে খুব সুবিধা, আদারওয়াইজ বেশ ডিফিকাল্ট। তো আমি একটা ছোট্ট টিপস দিতে চাই আপনাদের, যে কিভাবে আপনারা বুঝবেন যে ময়েশ্চার ঠিক আছে, ময়েশ্চারটা কতটা মেনটেন করবেন। আমি এখান থেকে একটু মাটি তুলে দেখাবো। এই দেখুন, এই যে মাটিটাতে জল দেওয়া আছে, দেখুন আমি মাটিটা নিলাম, এই মাটিটা আমি অর্ধেকটাই নিচ্ছি, আমি যদি গোড়া করি, এই দেখুন এইভাবে এ করে দেখবেন যেন এই দেখুন এইটা যেন হয়, বেশি যদি জল হয়ে যায় তাহলে সেটাও খারাপ, হ্যাঁ। এই দেখুন, তারপরে আমি যদি ভাঙি, এই দেখুন, মানে হিন্দিতে একটা কথা বলে না, লাড্ডু বাননা চাইয়ে লাড্ডু টুটনা ভি চাইয়ে, তো সেই ব্যাপার, লাড্ডু যেন তৈরিও হয় এবং লাড্ডুটা যেন ভেঙেও যায় হাত দিয়ে। এই দেখুন, এটা লাড্ডুটা তৈরি করলাম, মাটিটা আবার এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন, হ্যাঁ। তো কিন্তু একটা শুকনো মাটি যদি আমি নিই, এই শুকনো মাটি, এটা দিয়ে কোনো লাড্ডু করতে পারবেন না। দেখুন, এইগুলো নিয়ে লাড্ডু করতে পারবেন না, আর সাইবে লাড্ডু তৈরি না হলে তার ভাঙার প্রশ্নই নেই। কিন্তু আপনার যদি মাটিতে জল বেশি হয়ে যায় না, আপনার লাড্ডু তৈরি করাটা মুশকিল, বা লাড্ডু যদি কোনোভাবে তৈরিও করেন, ভাঙতে গেলে দেখবেন এইভাবে কিন্তু গুঁড়ো হবে না। তো এই ময়েশ্চারটা সব থেকে ভালো। তো এইটা যারা ম্যানুয়ালি করছেন তাদের পক্ষে কিভাবে আপনারা বুঝবেন যে এটা কিভাবে মেনটেন করবেন। আপনারা ধরুন যেদিন জল দিলেন গাছের গোড়াতে, তারপরে দেখুন যে কতদিন, একদিন পরে মাটিটা নিয়ে দেখুন, দ্বিতীয় দিন পরে দেখুন যে আপনার ওই মাটিটাতে কতদিন পরে জলটা শুকোচ্ছে। 1/2 ইঞ্চি মাটি সরিয়ে দিয়ে তারপর নিচের মাটিটাকে তুলে আপনি এইভাবে গোড়া করতে থাকুন, হচ্ছে কিনা দেখুন, হ্যাঁ। এইভাবে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন আপনার মাটিটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতদিন পরে, কতদিন অন্তর অন্তর জলটা দিতে হবে। যেমন আমাদের এই মাটিতে, এঁটেল মাটি, এটাতে আমরা মাঝখানে 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা জল দিচ্ছি এই মাটিটাতে। তো আমাদেরও ড্রিপ ইরিগেশন নেই, আমরাও বুঝতে পারছি সমস্যাটা কি। ড্রিপ ইরিগেশন থাকলে তো কিছুই করতে হয় না, জল চালিয়ে দেয় ওরা, তার মেনটেন্ড হয়ে যায়। তো বেস্ট হচ্ছে আপনারা যদি টবের মাটিতেও জল দেওয়ার পরে কিছু পাতা টাতা বা খড় বা এই জাতীয় কিছু দিয়ে দেন। এই যেমন ধরুন আমি কিছু পাতা এই নিলাম, নিয়ে গাছের গোড়াতে এইভাবে দিয়ে দিলাম, জল দিয়ে এইভাবে দিয়ে দিলাম চারদিকে। তারপরে যদি জলটা দেন,
তাহলে কী হবে, ওটা ভেপারাইজড হবে না, বাষ্পায়ন হবে না জলটা, তো ওটা থাকবে। এটা করতে পারেন। আর জল কিন্তু নিয়মিত দিয়ে যাবেন। এখন এপ্রিল মাসটা পুরো দিতে হবে, এপ্রিল মাস শেষ পর্যন্ত দিতে হবে জল, কারণ নাহলে আমটা পুষ্টি পাবে না, আম বেশি ঝরে যাবে। আর মে মাসের 1 তারিখ থেকে বন্ধ করে দিন। যদিও এটা ডেটটা ভ্যারি করে জায়গা থেকে জায়গাতে, যেমন দক্ষিণ ভারতে তো এপ্রিল মাসে আম পেকেই যায়, হ্যাঁ, তাদের জন্য ডেট আলাদা, তারা মার্চ মাসে হয়তো বন্ধ করে দেয়, কি ফেব্রুয়ারির 15তে বন্ধ করে দেয়। আমাদের যাদের জুন মাসে আম পাকে যে এলাকাতে, আবার বেশ কিছু আম আছে লেট ভ্যারাইটি, সেগুলোর কথা ছাড়ুন, তখন বর্ষা চলে আসে। যেমন এই অম্বিকা, সে পাকবে জুলাই আগস্ট মাসে পাকবে, ভরপুর বর্ষাতে কিচ্ছু অসুবিধা হয় না, হ্যাঁ, আমের মিষ্টতাও কমে না, আর প্রচুর বর্ষাতে আম ঝরেও পড়ে না, ঠিকঠাকই থাকে। আর এই আপনাকে যেটা বলছিলাম আমি, যে জলটা কতদিন দেবেন, সাধারণত যেগুলো জুন মাসে পাকে আম, এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত জলটা দিন, মে মাসের 1 তারিখ থেকে বন্ধ করে দিন। টানা জল দিতে থাকলে কি হবে, আমের মিষ্টতা আসবে না, সুক্রোজ কন্টেন্ট কম হয়ে যাবে, মিষ্টতা আমের আসবে না, তখন জলও লাগবে আমটা। তো সেই জন্য বেস্ট হচ্ছে এপ্রিলের 30 তারিখে আপনারা জল দেওয়াটা বন্ধ করে দিন। তারপরে জল দেওয়ার দরকার নেই। মাটির গাছে, টবের গাছে তো দিতে হবে, নাহলে গাছ মরে যাবে। টবের গাছে তখন আপনারা মানে এটা বাড়িয়ে দিন, ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিন, মানে আপনার জল দেওয়ার যে স্প্যানটা বাড়িয়ে দিন, হ্যাঁ, সেটা হয়তো আর যেখানে 3 দিন অন্তর অন্তর দিচ্ছিলেন, তখন 8 দিন কি 10 দিন অন্তর দেবেন, হ্যাঁ। এইভাবে আপনাকে জল দেওয়াটা নিজেকেই দেখে, হ্যাঁ, মেনটেন করতে হবে। আর এই সময় একটা ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার আছে। এই ধরনের যখন আমটা হয়ে যাচ্ছে, তখন একটা ফাঙ্গিসাইড, বিশেষ করে এই সময় লিকুইড ফাঙ্গিসাইড না ব্যবহার করে, যেটা ডাস্ট আছে আপনার এলাকাতে যেটা পাওয়া যাচ্ছে সেটাই ব্যবহার করুন। ডাস্ট যেটা আছে ফাঙ্গিসাইড, বৃষ্টি হলে অতি অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমাদের তো বৃষ্টি হয়েছে, আমরা ডাস্ট ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করেছি একবার, আবারও করতে হবে। 1 মাস আগে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম। আর মাইক্রোনিউট্রিয়েন্ট অতি অবশ্যই দিতে হবে এই সময়। মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আছে আপনার সেটাই দেবেন, আপনার এলাকাতে যেটা পাওয়া যায় সেটাই দেবেন মাইক্রোনিউট্রিয়েন্ট। আর আপনি দেবেন হচ্ছে বোরন এই মুহূর্তে অল্প দেবেন, 1 লিটার জলে 1/2 গ্রাম থেকে ম্যাক্সিমাম 1 গ্রাম এর মধ্যেই রাখবেন, হ্যাঁ। অল্প বোরন এই সময় স্প্রে করতে হবে এই সাইজের আম হলে। হ্যাঁ, এটা হচ্ছে সেনসেশন ভ্যারাইটি, প্রচুর মিষ্টি আম এবং অনেক লেট। এটাও ফলন প্রচুর হয়, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, প্রচুর ফলন, কালারফুল আম, বড় সাইজের আম হয় এটাও ফলন ভালোই হয়। এটাও কমার্শিয়াল ভ্যারাইটি, কমার্শিয়ালি কেউ এটা প্ল্যান্টেশন করতে পারেন। আমাদের এখানে তো খুবই ভালো হচ্ছে, পশ্চিমবঙ্গে অন্তত দক্ষিণবঙ্গে দেখছি আমাদের এখানে খুবই ভালো হচ্ছে সেনসেশন, প্রতি বছরই ভালো হচ্ছে, ফলন হচ্ছে। আমাদের বাগানে যারা রেগুলারলি আসেন, প্রতি বছর আসেন, তারা তো ভালো মতো জানেন যে সেনসেশনের ফলন আমাদের এখানে কেমন হয়। আর এইখানে একটা কথা বলে দিই, এই সময় অনেকে প্রশ্ন করছেন যে পোকামাকড়ের প্রাদুর্ভাব হচ্ছে, বিশেষ করে থ্রিপসের আক্রমণটা এখন প্রচুর। তো থ্রিপসের আক্রমণ হলে কি ওষুধ দেবেন, কিছু কিছু ওষুধ আমি বলেছি কাস্টমারদের, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেই ওষুধটা কিন্তু সে তার এলাকাতে হয়তো পাওয়া যাচ্ছে না সেই ব্র্যান্ডের। কেমিক্যাল কম্পোজিশন বলে দিলে হচ্ছে কি, ওনারা যখন ওষুধ দোকানে যাচ্ছেন, তারা কেমিক্যাল কম্পোজিশন বললে তারা কিন্তু রেগে যাচ্ছেন, এরকম রিপোর্ট আছে অনেক সার ওষুধের দোকানে। তো সেই জন্য ভালো হয় আপনারা গিয়ে সরাসরি সার ওষুধের দোকানে বলুন আমার আম গাছ আছে এবং থ্রিপসের আক্রমণ আছে, তো থ্রিপসের জন্য কি ওষুধ দেব, তো তারাই রেকমেন্ড করে দেবেন কোন ওষুধটা তার কাছে আছে। যে কোনো ওষুধ দিতে পারেন থ্রিপসের আক্রমণের জন্য, যে কোনো ওষুধ, মানে থ্রিপসের যা যা হয়, আমি বলছি না এই মুহূর্তে কেমিক্যাল কম্পোজিশন বা এগুলো, কারণ সমস্যা তৈরি হচ্ছে। কাস্টমাররা গিয়ে ডাইরেক্ট বলছেন, কেন নেই, তর্ক করছেন ওষুধ দোকানে, দরকার নেই, আপনারা ডাইরেক্ট এটাই বলুন, এটাই সব থেকে ভালো হবে। আমার যেটা মনে হচ্ছে যে থ্রিপসের আক্রমণ হয়েছে, তারা ওষুধ দিয়ে দেবেন, কি ডোজে দিতে হবে সেটাও বলে দেবেন, হ্যাঁ, তাদেরকেই জিজ্ঞেস করুন, বেস্ট হবে সেটা। তো এইভাবে থ্রিপসের আক্রমণ থাকলে আপনাকে কিন্তু ওষুধ প্রয়োগ করতেই হবে, সেটা আপনি ইনঅর্গ্যানিক্যালি করুন আর অর্গ্যানিক্যালিই করুন। হ্যাঁ, এইটা যেটা দেখছেন এটা টমি আটকিন্স, খুব ভালো কালারফুল একটা আম। মিষ্টতা প্রচুর তা বলবো না, মিষ্টতা আছে, বাট বিরাট যে মিষ্টতা আছে তা নয়। আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের হয়তো
ভালো নাও লাগতে পারে আমটা স্বাদে, অনেকেরই পছন্দ নয় আমি দেখেছি খেলে, কারণ প্রচুর মিষ্টি আম আমাদের জিভ খুঁজে বেড়ায়। তো স্বাভাবিকভাবেই এটা তাদের জন্য অতটা ভালো লাগেনি। তবে অনেকে আছেন দেখেছি তাদের আবার এই আমটা খুব প্রিয়, খুব ভালো লাগে তাদের। একটা ফ্লেভার তো আছেই, প্রচুর ফলন হয়, দেখতে সুন্দর আমটা, সারা বিশ্ব জুড়ে প্রচুর চাষাবাদ হয়। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা একেবারে সুইটেবল। তারা ডায়াবেটিক পেশেন্টরা এই আমটা খেতে পারেন। সাধারণত রেকমেন্ডেশন থাকে যে বা প্রেসক্রাইব থাকে যে ডায়াবেটিক পেশেন্টরা যতটা কম আম খান বা আম না খেলেই ভালো। তো তাদের জন্য বেসিক্যালি এই আমটা কিন্তু সুইটেবল। টমি অ্যাটকিন্স খুবই সুন্দর একটা কালারফুল আম। আমরা এমন একটা বিদেশি ভ্যারাইটির কাছে এলাম যেটা হচ্ছে অসাধারণ ফলন। এর আগে আমি এটা মুকুলের ছবি তুলে নিয়ে গেছিলাম কিছুদিন আগে এসে। তো এটা হচ্ছে মহাচানক। আর অবশ্যই আমটা সম্পর্কে দাদা আছেন, দাদাই বলবেন। এটা মানে সুপার মানে ইয়েল্ডিং, মানে প্রচুর ফলন হয়। আমাদের অম্বিকা অরুণিকা যেরকম প্রচুর ফলন, তেমনি বা সেন্সেশন প্রচুর, সেন্সেশন টমি অ্যাটকিন্স এগুলো প্রচুর ফলন। একই সারিতে এই আমটাকেও রাখা যাবে, অতি অবশ্যই রাখা যাবে। এটাও মহাচানক, প্রচুর ফলন এটাতেও প্রচুর ফলন। থাইল্যান্ডের আম বুঝতেই পারছেন, মহাচানক, এবং মিষ্টতা ভালো আমটা ওদের মতো এত কালো রঙিন নয়, বাট আমটা দেখতে কিন্তু সুন্দর, লম্বা হয়, হ্যাঁ, ভালো ওজনও থাকে আমটার, এবং এর আটি কিন্তু খুবই পাতলা, হ্যাঁ, আটিটাও খুবই পাতলা, ভালো মিষ্টি স্বাদের আম এটা মহাচানক। এটাও ডোয়ার ভ্যারাইটি, রেগুলার বিয়ারিং। প্রত্যেকটা যে আমগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা রেগুলার বিয়ারিং এবং বামন প্রজাতির গাছ, এগুলো সবই বামন প্রজাতির গাছ। আমরা এখন এলাম অরুণিকা, একটা আম, আমাদের ভারতবর্ষের একটা দেশীয় প্রজাতির আম, আর প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি। আমি এই নার্সারি থেকে নিয়ে গেছিলাম, টবে লাগিয়েছি, 14 ইঞ্চি টবে লাগানো আছে। গাছটার বয়স 6 মাস। 35টা এই ধরনের গুটি সেট হয়েছে। শুধু তাই নয়, আমি বেশ কিছু গুটিকে ফেলে দিয়েছি। তো যাই হোক, দাদাই এই আমটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ হলেও দেবেন। হ্যাঁ, চলো আরেকটা গাছ আমরা দেখাই। যে অরুণিকা প্রত্যেকটা গাছে, এমন নয় যে একটা গাছে ফলন হচ্ছে, প্রতিটা গাছ দেখতে পারলে বুঝতে পারবেন। সমস্ত এই অম্বিকা, অরুণিকা, সেন্সেশন টমি এবং মহাচানক, এগুলো দেখবেন প্রত্যেকটা গাছে ফলন খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো ফলন হয়। আমরা ফ্রুট থিনিং করার পরে এই আমগুলো রেখেছি। যাই হোক, খুবই ভালো প্রজাতির আম, বুঝতেই পারছেন। এটা প্রচুর মিষ্টি আম। বিশেষ করে আমাদের বাঙালিদের তো খুব খুব প্রিয় হবে এই আমটা, খুব প্রিয়, যারা খেয়েছেন ভীষণ প্রিয় এই আমটা। মানে আমাদের সেই নবাবী এরার যে সমস্ত আম আছে তাদের সঙ্গে কম্পিট করে এই আমটা, নতুন হাইব্রিড জাতের মধ্যে। তো ভীষণভাবে এটা মিষ্টি, প্রচুর মিষ্টি। আমরা গত বছর বা তার আগের বছর আমরা অরুণিকা টেস্ট করেছি, এর TSS প্রায় 27 পাচ্ছি আমরা এখানে আমাদের সাউথ বেঙ্গলে, দক্ষিণবঙ্গে। তো এর TSS প্রায় 27 পাচ্ছি আমরা, যদিও লখনৌ সে এসেছে বিজ্ঞানীরা, তারা রিপোর্ট করেছেন যে TSS 24, সেটা হয়তো লখনৌর মাটিতে তারা চেক করেছেন। কিন্তু আমাদের এখানে আরও বেশি মিষ্টি হচ্ছে আমটা, এবং প্রচণ্ড দারুণ ফ্লেভার আছে। এবং বিজ্ঞানীরাই যেটা বলছেন, যারা তৈরি করেছেন এই আম, তারাই বলছেন যে লিয়াপুনব আর ম্যাঞ্জিফেরি বলে যে বায়োঅ্যাক্টিভ মলিকুলসগুলো রয়েছে, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডসগুলো, সেইগুলো এর মধ্যে বিদ্যমান, এবং সেগুলো আমাদের ডায়াবেটিক রেগুলেটর হিসেবে কাজ করে মানুষের শরীরে, অ্যান্টি কার্সিনোজেনিক হিসেবে কাজ করে, মানে ক্যান্সার প্রতিরোধেও কিছুটা সাহায্য করে। তো স্বাভাবিকভাবেই এর একটা মেডিসিনাল ভ্যালুও রয়েছে। তো প্রতি বছর ফলন হয়। বামন প্রজাতির গাছ, মানে হাই ডেন্সিটি ফার্মিংয়ের জন্য যা যা গুণ প্রয়োজন সমস্ত গুণ এর মধ্যে বিদ্যমান। হ্যাঁ, অম্বিকার বিশেষ করে যেরকম তার কিপিং কোয়ালিটি খুব হাই, মানে আম পাকার পরই অনেক দিন রাখা যায়। অরুণিকারও তাই, অনেক দিন রাখা যায় এই আমটাকেও তাই। এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আম। বা ধরুন আমাদের যদি এক্সপোর্ট কেউ না করেন, চাষ করেছেন, লোকাল মার্কেটে বেচবেন, তাহলেও এগুলো সুবিধাজনক এই কারণে যে একজন ফ্রুট সেলার সে আমটাকে রেখে বেচতে পারবে, কিছুদিন রাখতে পারবে। এমন নয় যে আজ নিয়ে এলো কাল বা পরশু 2 দিনের মধ্যে বেচতে হবে, ওরকম ব্যাপার নেই। এটাকে কিছুদিন রেখে তারা বেচতে পারে। তো স্বাভাবিকভাবেই যে কারণে এখন যে মার্কেটে এই আমগুলো যেখানে আসছে, তাদের ফ্রুট সেলারদের একটা তাদের মানে
ইয়ে রয়েছে, যে কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে যে আমটা আমার আজ না বিক্রি হলে কোনো অসুবিধা নেই, তো থাকবে 4-5 দিন, তো আমরা থেকে থেকে বেচবো। তো সেইভাবে দাম বেশি পাচ্ছেন এই ধরনের আমগুলোর। আচ্ছা, এইখানে আপনাদের দেখে এটা হচ্ছে গোল্ড পার্সিমন বলে আমাদের এখানে অনেকে বলছে, বাট এটা মানে পার্সিমন ম্যাঙ্গো। এটা একেবারে বাটারের মতো আমটা, মানে যদি আপনি কামড় দেন দাঁতের একটা স্ট্রাকচারে উঠে যায় আমে, এতটাই মানে স্মুথ আমটা। এটা টেবিল কোয়ালিটির আম, প্রচুর ফলন হয় এই আমটার, প্রচুর ফলন হয় এবং খুব সুন্দর দেখতে। ব্যাগিং করলে হলুদ রং হয়, হ্যাঁ, খুব সুন্দর দেখতে, ব্যাগিং করলে হলুদ রং হয়, দারুণ লাগে দেখতে তখন। আচ্ছা, পাশে একটা গাছ আছে দেখাই, এটা হচ্ছে হংজু। এইটা নিয়ে রিসেন্টলি দেখছি প্রচুর কাস্টমার ফোন করেন আমাকে। চারা আমরা এখনও তৈরি করে উঠতে পারিনি। হ্যাঁ, আমরা চারা রেডি করতে, এটা আমরা হংজুর কিন্তু আমরা দেখাচ্ছি ঠিকই, কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি এর চারা কিন্তু আমরা রেডি করতে পারিনি। আমরা চারা এই মুহূর্তে দিতে পারবো না, চারা দিতে একটু সময় লাগবে হংজুর। আর আমটা দেখছেন একটু বড় হবে আরও, আম অনেক বড় হয় হংজুর আম। ওকে, আচ্ছা এটা হচ্ছে পিঙ্গুওয়েন। হ্যাঁ, পিঙ্গুওয়েন, এই আমটাও বেশ প্রচার পেয়েছে এই ইদানিং দেখছি। অনেকে চাষও করছেন দেখছি মহারাষ্ট্রের দিকে, বেশ ডিমান্ড আম চারার এটার আছে। এটা হচ্ছে পিঙ্গুওয়েন, কালারফুল রঙিন আম, একটু বড় সাইজের আম হয়, ভালো ফলন এবং প্রতি বছর ফলন হয়, এটা প্রতি বছর ফলন হয়। আচ্ছা, এইখানে আরেকটা আম দেখিয়ে দিই, এইটা কিন্তু খুব ভালো আম, প্রচুর মিষ্টি আম। এটা হচ্ছে অনেকে, এইখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে অনেক কাস্টমার ফোন করেন, তারা 11 সাই বলতে থাকেন। আমি জানি না 11 সাই বলার কারণ কি, কোথা থেকে জেনেছেন। এটার অরিজিনাল নাম হচ্ছে, আমি স্পেলিংটা আগে বলে দিই, এক্সাই, ওটাই বোধহয় 11 এক্সাই দিয়ে ল্যাটিন ওইটা তো আছে, তো যার ফলে ওটা এক্সাইকে 11 বলে, বাট এক্সাই হচ্ছে এক্সাই আর তারপরে SHI, এটা হচ্ছে স্পেলিং। তো এটা হচ্ছে সিসিল ম্যাঙ্গো বলে, সিসি ম্যাঙ্গো, অনেকে থাইল্যান্ডে দেখেছে সিসিল বলে, কেউ সেসু ম্যাঙ্গো বলে, তো এইভাবে প্রোনাউন্স করে ওরা, উচ্চারণ করে। তো এইটা হচ্ছে সেই সিসিল ম্যাঙ্গো। তো এইটা প্রচুর মিষ্টি আম, ভালো মিষ্টি, কড়া মিষ্টি স্বাদের আম, ফলনও ভালো এবং দারুণ রং আছে আমটাতে, পুরো রঙিন আম সিসি ম্যাঙ্গো। অনেকে প্রশ্ন থাকে যে দেখি ভিডিওতে না বললে, অনেকে নিচে কমেন্ট দেন যে কি করে যাব। হ্যাঁ, সেটা যদি ভিডিওতে বলে দেওয়া হয় ভালো হয়। তো বলে দিই, যদি আমাদের এটা আম্রকুঞ্জ নার্সারি, থানা হচ্ছে দাঁতন, আর এখানে হাইওয়ে থেকে 1 কিলোমিটার ভেতরে। কিছুদিনের মধ্যেই আমরা হাইওয়ের ধারেই একটা কাউন্টার খুলছি, বামনপুকুর বাস স্টপের কাছে, আর সেটা হচ্ছে দাঁতন থানার আন্ডারে। এটা যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চান, তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা খড়গপুর চলে আসুন। খড়গপুর থেকে দাঁতন বাস অ্যাভেলেবল, ফ্রিকুয়েন্ট বাস পাওয়া যায়, এবং ওখান থেকে খড়গপুর থেকে দাঁতন বাসে উঠে আপনারা কন্ডাক্টরকে বলবেন যে বামনপুকুর বাস স্টপে নামবো, তো স্বাভাবিকভাবে উনি নামিয়ে দেবেন। 1.5 ঘন্টা টাইম লাগে, ওইভাবে আসতে পারেন। অথবা কেউ যদি ডাইরেক্ট ট্রেনে আসতে চান, তাহলে আপনি ধৌলি এক্সপ্রেস ছাড়ে সাঁতরাগাছি থেকে সকাল 9:30টায়, ওটা পুরী যায়। তো ওটা আপনার প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছির, পরের স্টপেজ হচ্ছে খড়গপুর, তার পরের স্টপেজই হচ্ছে বেলদাতে নেবে আপনি 10 মিনিট টাইম লাগে বাসে। হ্যাঁ, দাঁতন বাসে উঠবেন, ওখান থেকে 10 থেকে 12 মিনিট টাইম লাগে। আপনার বাস ছেড়ে দিলে বামনপুকুর বাস স্টপে নেবে, ওখান থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, ওখানে আপনারা যে নাম্বারটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে আপনারা কল করুন, কল করলে কাউকে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে সাধারণভাবে টোটো বা অটো থাকে, কিন্তু সবসময় থাকে না, ওরা যদি ভাড়া দাঁড়ায় চলে যায় তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনারা ফোন করুন, আমরা বাইক পাঠিয়ে দিই বা গাড়ি পাঠিয়ে দিই নিয়ে আসার জন্য। ওকে, আচ্ছা দাদা, আমার যে এই আম্রকুঞ্জ নার্সারি হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে ছেলেরা পারলেও অনেক সময় যে মেয়েরা, অনেক যারা বাগান প্রেমী এবং বিরাট ঝোঁক বাগানের, তারা প্রায় দেখি যে বলে যে চারা কিভাবে সংগ্রহ করব। তো চারাটা আপনি বলে দিন কিভাবে সংগ্রহ করতে আমরা অনলাইনেও চারা পাঠাই, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই, বাসের মাধ্যমে যেখানে পসিবল সেখানে আমরা পাঠাই। এখান থেকে যেখানে বাস যায়
যেমন ধরুন কেউ কলকাতা বা আশেপাশে যদি নিতে চান তাহলে আমরা ধর্মতলায় পাঠিয়ে দিই। আর এখান থেকে হাওড়া বাসটা অনেক দূর থেকে ছাড়ে, তাই আমরা বলি যে অন্তত 10-12টা চারা যদি কেউ নেন তাহলে আমরা হাওড়া বাসেও পাঠিয়ে দিই। আদারওয়াইজ আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। আর ট্রেনে আমরা পাঠাই, হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া আমরা পাঠাই, ট্রেনে পাঠাই, এবং কুরিয়ারেও আমরা পুরো ভারতবর্ষে সমস্ত জায়গাতে আমরা চারা পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে।